নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। কুমারঘাটের ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হলো মিলন মেলা 2024। প্রদীপ প্রজ্বলন করে 4 দিন ব্যাপী এই মিলন মেলার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা। মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা মেলা প্রাঙ্গণে বসা স্টলগুলি ঘুরে দেখেন। রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে বেশ কয়েকটি স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসামের পরে ত্রিপুরা রাজ্য থেকে সবচেয়ে বেশি বিমান চলাচল করে। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। চলচ্চিত্র শিল্পে আজীবন ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন রাজ্যপাল। আরো বলেন, ত্রিপুরা দেশের ছোট রাজ্যগুলির মধ্যে এগিয়ে রয়েছে এবং বিশেষ করে যদি অন্যান্য রাজ্যগুলির সাথে ত্রিপুরাতে তুলনা করা হয় তাহলে দেখা যাবে ত্রিপুরা সেসব রাজ্য থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। ত্রিপুরা রাজ্য আগামী দিনেও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল। পরে রাজ্যপাল মেলা স্টলগুলো পরিদর্শন করেন, ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন। ये मेला बहुत बड़ा मेला 3 दिन चलने वाले हैं। मेला से ये आम डिस्ट्रिक्ट के गांव-गांव से जो सेल्फ हेल्प ग्रुप्स होते हैं, वो सेल्फ हेल्प ग्रुप्स का जो तैयारी करते हैं उसका एक आम मार्केटिंग देने के लिए एक सुविधा है और गवर्नमेंट से जो प्रोत्साहन मिलता है उसका भी एक पब्लिसिटी सब आम पब्लिक के नजदीक लाने का एक रास्ता ये मेला है। और उसी टाइम पे अपना मंत्री एंटरटेनमेंट प्रोग्राम रख के जो बड़े बड़े ये कल्चरल प्रोग्राम देने वाले हैं उनको इधर बुला के आप सबको एंटरटेन करने का एक রেগা মজুরি না পেয়ে সড়ক অবরোধে সামিল হল গন্ডাছড়া মহকুমা জগবন্ধু পাড়ার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয় রাস্তা অবরোধ। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করে তাদের মজুরি মিলছে না। বহুবার ব্লক পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে অভিযোগ জানানো হলেও কেউই তাদের সমস্যার সমাধান করছে না। মজুরি না পেয়ে বর্তমানে তাদের পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই এবার যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। খবর লেখা পর্যন্ত অবরোধ তুলেনি শ্রমিকরা। গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলেও অবরোধ প্রত্যাহার করেনি শ্রমিকরা। তাদের বক্তব্য, আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন, তখন আবার তাদের বকেয়া মজুরি পেতে 3 থেকে 4 মাস সময় লাগবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তাদের শুধুমাত্র এভাবে আশ্বাস দিয়ে যাবে। তাই যতক্ষণ না পর্যন্ত তাদের মজুরি মিলবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এখন দেখার বিষয় শ্রমিকদের মজুরি দ্রুত মিটিয়ে দিতে কি ব্যবস্থা গ্রহণ করে। দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে রাস্তায় আটকে পড়ে আমবাসা যাওয়ার উদ্দেশ্যে গাড়ি বের হওয়া পথচারী। বাড়ি থেকে দুর্ভোগ চরমে ওঠে পথচারীদের। এখন মাস মাসের আমরাও জানি আপনার কাজ ঝামেলা, অফিসের কাম ঝামেলা, এমন কইতে 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 3-4 মাস আবার পারিয়ে যাবে। স্যার ইলেকশন হইব, মন্ত্রী পছন্দ হইব, এই আমরা এটা মাস মাসে ঢুকলে তো তখন আর ক্লোজ হইছে না। এখন আপনার ডিমান্ডটা আমরা ডিমান্ড হইছে রেগা ক্লাস আবার পিটিজি টাকা গড় টাকা। এটা সাকসেস যদি নাইলে আমরা হইতো না, মানে রাস্তা ছাড়তো না। না ছাড়তো না। দলাইলে আপনারা নেগলিজেন্স করো আমরা থাকবো। আগর নিয়ে সরকার কাজ শুরু করেছে। কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বড়গোল এলাকায় আগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথাই বললেন মন্ত্রী টিঙ্কু রায়। অবশেষে উত্তর জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বরকোল এলাকায় আগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী টিঙ্কু রায়। আগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন,
বর্তমানে কদমতলার আগর ব্যবসায়ীদের দেশ বিদেশের মানুষ চিনেন। রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে আগর চাষীদের জীবন মান উন্নত করার জন্য। রাজ্যে যে সকল বনজ সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হতে হবে। আগর নিয়ে সরকার কাজ শুরু করেছে। আগর চাষীরা যেন তাদের আগর বাজারজাত করতে পারেন তার জন্য আগর মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসামে আগরের বাজার থাকলেও সরকারি অনুমোদিত কোনো বাজার নেই। উত্তর ত্রিপুরা জেলায় এই প্রথম সরকার অনুমোদিত আগর বাজার হতে যাচ্ছে। রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে আগামী অর্থবর্ষে বেশ কিছু আগরের বাগান করার পাশাপাশি আগর চাষীদের দক্ষতা বৃদ্ধি করা, আগরের গুণমান পরীক্ষা করা ও প্যাকেটজাত করার ব্যবস্থা করার পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। আমরা আমাদের এলাকা যেমন সমৃদ্ধ, আমাদের রাজ্যে যে সমস্ত বনজ সম্পদ রয়েছে এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের আত্মনির্ভর হতে হবে। আমরা ন্যাশনাল ব্যাম্বু মিশনের মাধ্যমে বাঁশের উপরে কাজ করা হচ্ছে। আজ অনেকগুলো ইন্টিগ্রেটেড আমরা আগরবাতি ইন্ডাস্ট্রি স্থাপন করতে পেরেছি এবং তার আরো প্রয়াস রয়েছে যেন আরো অনেকগুলো ইন্ডাস্ট্রিজ করা যায়। আমরা আগরের উপরে কাজ শুরু করেছে সরকার এবং আগরকে নিয়েও আমরা আগরের যারা ব্যবসায়ীরা রয়েছেন বা আগর যারা গ্রোয়াররা রয়েছেন তারা যেন তাদের প্ল্যান্টেশন আরো বাড়াতে পারেন এবং সেগুলোকে যেন বাজারজাত করার জন্য বৈধভাবে তারা বাজারে নিয়ে যেতে পারেন তার জন্য এই বাজারটা নির্মাণ হচ্ছে এবং এটা খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে। এই এলাকাটাও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টারনেটিভ যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের আগরতলা যাওয়ার জন্য কৈলাসহর কমলপুর হাইওয়ে যে রাস্তাটা কুর্তির থেকে সেই রাস্তাটা একদম পাশ দিয়ে গিয়েছে। একদম এই মার্কেট খুব শীঘ্রই খুব ভালো আকার ধারণ করবে এবং এখানে দেশ বিদেশ থেকে লোক আসবে কেনার জন্য, এই প্রত্যাশা রাখছি আমরা। আর আমরা এখানে যারা রয়েছি আমরা আগরের সঙ্গে যারা আমাদের পরিবারের, আমি সবার কাছে আবার অনুরোধ রাখবো। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর জেলা বন দপ্তর আধিকারিক সুমন মালা, জেলা সভাধিপতি ভবতোষ দাস, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন নাথ, বরকুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, মহকুমা বন দপ্তরের আধিকারিক অমি সূত্রধর সহ অন্যান্যরা। স্যান্দন টিভি। বিলোনিয়া ভেতরে বাজারে নিজ অটো গাড়ির ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। যুবকের নাম ইন্দ্রজিৎ সাহা। মৃত যুবকের বয়স 27, বাড়ি গ্যারেজ টিলা এলাকায়। পেশায় অটো চালক, কিন্তু মৃত যুবকের পিতা নারায়ণ চন্দ্র সাহা ও তার ভাইয়ের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে। ইন্দ্রজিৎ সাহার বড় ভাইয়ের ধারণা ইন্দ্রজিতের সাথে যারা কাজ করে তারাই তাকে হত্যা করেছে। বিলোনিয়া থানা পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। মৃত ইন্দ্রজিতের ভাই জানায় ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রঙের কাজ করছে। প্রতিদিনের মতো তার ভাই কাজ সেরে এসপিসি নগর নিজ বাড়িতে যাবে বলে বুধবার রাত প্রায় 9:30 নাগাদ জানিয়েছিল। এরপরে তার ভাইয়ের সাথে আর কথা হয়নি। পরে বৃহস্পতিবার সকালে ইন্দ্রজিতের নিথর দেহ অটোর ভেতর থেকে উদ্ধার হয়। সাথে সাথে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। গতকালকে আমার ভাই চোত্তাগোলা রঙের কাজ করে, চোত্তাগোলা পার্কে। কি নাম? ইন্দ্রজিৎ সাহা। ইন্দ্রজিৎ সাহা বয়স কত? বয়স 26-27 বছর। তো এখানে গেছে। তো রাত্রে আমি 7টার দিকে ফোন করছি আইডের লেগে, তো আমি আইতে আছি। তো আবার 9টার দিকে ফোন করছি, আমি কইছে আছে যে বাড়িতে থেকে আছি। তো বাড়ির থেকেও ফোন করছে, কইছে আমি বাড়িতে, কইছে বাড়িতে যেতে আছে। তো তোমরা তখন আমি দোকানে ঘুমাই গেছি। সকালবেলা ভোর 4টার দিকে আমরা যখন দোকান খুলি তখন দোকানের সামনে দেখি আমার ভাইয়ের নিজের গাড়ির মধ্যে পর্দা ফালানো, ভাই ভিতরে শুয়ে রয়েছে পিছনের সিটে। শুয়ে থাকার পরে আমি যখন দেখছি দেখি নাকে মুখে দিয়ে রক্ত, গালে একটা স্পট আছে। তাড়াতাড়ি করে আমি আমার বাবা দুজনে মিলে হসপিটালে আনছি। হসপিটালে ডাক্তারি দেখতে মারা গেছে। তখন কি সুন্দর, তখন আমরা ওখান থেকে স্পট রক্ত দেখতে আমরা মার্ডারের বসে আছি। তখন আমরা সুবিচার চাই। থানার মামলা হয়েছে? থানার তখন মামলা দিবা? হ্যাঁ, মার্ডার কেস। থানার এটা যখন সুবিচার আসামি কে বা কারা করছে এটার কোনো আমরা কে বা কারা করছে রাত্রেবেলা আমরা দেখছি না। কোনো শত্রু
কোনো শত্রু আছে কি না এটাও আমি জানি না। এখন তো রাত্রেবেলা আমরা সকালবেলা দেখছি, মানে পুলিশ তদন্ত করলে পাইবে। পুলিশ যদি তদন্ত করে তো আসামি পাইতে পারে। শিওরে লোকসভা নির্বাচন, গ্রাম পাহাড়ে মোহ ভাঙছে মথা ও সিপিআইএম এর, দল ছেড়ে যোগদান করছে আইপিএফটিতে। একইভাবে বৃহস্পতিবার সিমনা বিধানসভার অন্তর্গত হেজামারা শাসক দলের জোট সঙ্গী আইপিএফটি দলের এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় তিপ্রামথা দল ছেড়ে 110 পরিবারের 420 জন ভোটার আইপিএফটি দলে সামিল হয়। নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সিমনা ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ স্থানীয় নেতা কর্মীরা। তারা আজ জানান সিপিআইএম এবং তিপ্রামথা ছেড়ে 110 পরিবারের 420 ভোটার আইপিএফটি দলে যোগদান করেছে। আগামী দিনে আরো বহু ভোটার দলে যোগদান করবে বলে অভিমত ব্যক্ত করেন আইপিএফটি দলের নেতৃত্ব। জয়েনিং প্রোগ্রাম আমাদের আইপিএফটিতে বিভিন্ন রাজনৈতিক দলের যে ভোটাররা সদস্যরা আজকে আমাদের আইপিএফটিতে যোগদান করছেন একটা প্রোগ্রামের মধ্য দিয়ে। এই জয়েনিং প্রোগ্রামে আপনারা আমাদের কভারেজের জন্য এসেছেন, তাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে 110 পরিবারের 420 ভোটার প্রাথমিক অবস্থায় প্রথম দিকে, সেকেন্ড ধাপ আবার চলছে আজকে। তা এখন অবধি 110 ফ্যামিলির 420 ভোটার তিপ্রামথা সিপিআইএম দল ছেড়ে আমাদের আইপিএফটি দলে যোগদান করছেন। আমরা পুলিশের তালবাহানার কারণে নিখোঁজ হওয়া 1 মাস 5 দিন পরও মেয়ে কোথায় আছে, কেমন আছে তা জানেন না নাবালিকা কন্যার পরিবার। সোনামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েও অসহায় এই পরিবার পেল না তাদের নাবালিকা কন্যার কোনো সন্ধান। সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর এলাকার হানিফ মিয়ার 15 বছরের কন্যা প্রিয়া আক্তার গত 17 জানুয়ারি সোনামুড়া বালিকা বিদ্যালয়ে আসে পরীক্ষা দেওয়ার জন্য। এই তার শেষ বাড়ি থেকে বের হয়ে আসা। পরীক্ষা দেওয়ার পর বিদ্যালয় থেকে আর বাড়ি ফিরে যায়নি এই নাবালিকা কন্যাটি। দীর্ঘ খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে থানার দ্বারস্থ হয় এই পরিবার। কিন্তু 1 মাস 5 দিন অতিক্রম হয়ে গেলেও মেয়ে কোথায় আছে, কিভাবে আছে তা কেউই জানেন না। এই নাবালিকা কন্যার মা আমনা বেগম এবং ভাইয়ের অভিযোগ, উদয়পুরের গির্জার মহরম আলীর ছেলে রাহুল হোসেন মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশের কাছে তাদের নাম ঠিকানা সহ অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো এই নাবালিকা কন্যাকে উদ্ধার করতে ব্যর্থ। নাবালিকা কন্যাকে উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সহায়তা চাইল এই অসহায় পরিবারটি। পরীক্ষা দিতে স্কুলে আর আমরা আছে আর দেখছি না যে একটা শুনছি যে একটা ছেলে লয়ে গেছে। কয়দিন আগের ঘটনা? প্রায় 17 তারিখে আমরা মিশনটা দিয়েছিলাম, তারপরে কেস করেছি। এবার পুলিশে কোনো অ্যাকশন নিতে আসে না। মায়ের মাত্র 15 বছর। কি নাম তোমার বোনের নাম কি? বাবুর নাম? এমডি হানিফ। বাড়ি শ্রীমন্তপুর। কে মানে যে নিচে শুনছে তার নাম কি? তার নাম রাহুল হোসেন। আমি শুনছি কিন্তু কে কই আছে কি তা জানি না। লইয়া গেছে না কি আমরা জানি না, কিন্তু লইয়া গেছে এটা শুনছি, যে কই লইয়া গেছে এটা জানি না, কিভাবে গেছে, যেহেতু তুলে লইয়া গেছে। তো পুলিশে জানাইছো, কি কইছে পুলিশ? পুলিশে তো দেখছি এটা আর কোনো কাজ করতেছে না, নাই বাড়িতে তো কই এনুম রে এসব কথা কইতেছে। আমরা শুধু একটার পর একটা যে করব। ভাগ্যের বিড়ম্বনার শিকার মান্দাই ব্লকের অন্তর্গত রামবাবু পাড়ার এক অসহায় পরিবার। বাঁশের তৈরি ঘরে থাকলেও কপালে জোটেনি বিপিএল কার্ড। উত্তম কুমার দেববর্মার পরিবার বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকে। নির্বাচনের আগে কেবলমাত্র ভোট ব্যাংক মজবুত করার লক্ষ্যে জনতার দাঁড়ে দাঁড়ে ছুটে যেতে হয় দলের নেতাদের। কিন্তু দুর্ভাগ্য, ভোট শেষ হতেই নেতারা ঘুরেন বিলাসবহুল গাড়িতে চড়ে। আর অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হয় গণদেবতাদের। দলীয় নেতা কর্মীরা কখনো কখনো মিছিলে বের করেন অন্ন, বস্ত্র, খাদ্য ও বাসস্থানের দাবিতে, আবার কখনো আন্দোলন হয় স্ক্রিপ্টের দাবিতে। কিন্তু নেতারা আসলে কতটুকু জানার চেষ্টা করেন তাদের এলাকার লোকেরা কি রকম পরিস্থিতিতে জীবনযাপন করছে? এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কে দিতে পারবে তা হয়তো কারো জানা নেই। কিন্তু সাধারণ মানুষের সেই দুঃখ দুর্দশার চিত্রটা ফুটে উঠল বিধানসভার অন্তর্গত রামবাবু পাড়ায়।
মান্দাই ব্লকের খ্যাংরা পঞ্চায়েতের রামবাবু পাড়ার বাসিন্দা অসহায় দিনমজুর উত্তম কুমার দেববর্মা তার স্ত্রী মঞ্জুরানী দেববর্মা এবং একমাত্র সন্তানকে নিয়ে কোনো রকমে জীবনযাপন করে চলেছেন। বাঁশের তৈরি ঘরে উঁকি মারে সূর্যের আলো, পরে বৃষ্টির জমানো ফোঁটাও। ভাগ্যের কি বিড়ম্বনা! নেই বিপিএল রেশন কার্ড, বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর জোটেনি উত্তম কুমার দেববর্মার ভাগ্যে। তার বাড়িতে এখনো পৌঁছায়নি পানীয় জল পরিষেবা। অর্থের অভাবে সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে আনতে পারছেন না তিনি। লয়া গেছে, কখনো পাইছে না। কি লাগি এটা আমি চিন্তা করছে, কি লাগি আমি না পাইয়া থাকুন লাগে, এই লাগি আমি চিন্তা করছে। লেট্রিনও পাইছে না, ঘরে পাইছে না, আর লেট্রিনও পাইছে না, ঘরে পাইছে না। ও জলের তুলবার এটা সাপ্লাই জলের এটাও পাইছে না। এই লাগিয়ে আমি চিন্তা হয়েছে। অনেক লোকে তো পাইয়া গেছে, পাইছে, অনেক লোক পাইছে, পাইছে কাজ মোটামুটি করে, কিন্তু কখনো একটাও পাইছে না। এই লাগিয়ে আমি চিন্তা হয়েছে, ভগবানে জানে এরকম কইছিলাম কয়া থাকছে। কোথায় প্রধানমন্ত্রী গ্যারান্টি গাড়ি? প্রধানমন্ত্রীর গ্যারান্টি গাড়ি খুঁজে বের করবে তো উত্তম দেববর্মার বাড়ি। আর এই প্রশ্নের উত্তরটা এখন রয়ে গেল শূন্যস্থানে। শান্তন টিভি। ভারতীয় জনতা পার্টি কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই যোগদান সভায় সিপিআইএম, কংগ্রেস, তিপ্রামথা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৩৩৭ পরিবারের ৬৭৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হয়। দলত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন সাংসদ রেবতী ত্রিপুরা। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীও। নবাগতদের বরণ করে নেওয়ার পর সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, চাইনিজ সামগ্রীর কোনো গ্যারান্টি নেই, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ড গ্যারান্টি ছাড়া কোনো কথাই বলে না। এই যোগদান সভায় তিপ্রামথা, সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দল থেকে ৩৩৭ পরিবারের ৬৭৫ ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমরা এখানে আমাদের মাঝে আছেন আমাদের রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী আমাদের বিকাশ দেববর্মা মহোদয়, আমাদের এই এলাকার আমাদের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয় এবং পার্টির আমাদের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ আমরা সবাই আমরা বরণ করেছি নবাগতদের। আসামের উত্তর পূর্বে ঘূর্ণাবর্তের জের ধরে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রইল। ব্যতিক্রম ছিল না রাজধানী আগরতলাও। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঘটে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় ২৫ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। সম্ভাবনা রয়েছে বজ্রপাতের। উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।